আহ গতদিন আমরা অবজারভেশনাল স্টাডি গুলো একটু দেখেছি। আজকে এক্সপেরিমেন্টাল স্টাডি গুলো একটু দেখবো, যেখানে একটা ইন্টারভেনশন থাকবে। ইন্টারভেনশন যখন থাকবে তখন এগুলো এক্সপেরিমেন্টাল। এর মধ্যে খুব আহ সব কমন একটা নাম, সেটা হচ্ছে আরসিটি বা র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল আর এর সাথে অল্টারনেট আছে নন র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। এখন প্রথমে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল। উদ্দেশ্য একই, একটা এক্সপেরিমেন্ট হবে এখানে, একটা ইন্টারভেনশন থাকবে। এটা হলো আসল কথা, ইন্টারভেনশন থাকবে, সেটা ড্রাগ দিয়ে হতে পারে, অপারেশন দিয়ে হতে পারে, সাইকোথেরাপি দিয়ে হতে পারে, যে কোনো কিছু হতে পারে। একটা ইন্টারফারেন্স থাকবে যেটা রিসার্চার করবে। আর রিসার্চার যদি কোনো ইন্টারভেনশন না করে, সেক্ষেত্রে কিন্তু এটা অবজারভেশনাল স্টাডি হবে, সেটা অন্য কেউ করবে এবং রিসার্চার সেটা শুধু অবজার্ভ করবে এবং সেখান থেকে তথ্য নেবে। কিন্তু রিসার্চার যদি নিজেই কিছু ইন্টারভেনশন করে, তখন এটার নাম র্যান্ডমাই এক্সপেরিমেন্টাল স্টাডি হবে। এটার মধ্যে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল একটা। এখানে গ্রুপিং হবে, যেটা ইন্টারভেনশন যাদের ক্ষেত্রে করা হবে, যেমন যদি একটা নতুন ড্রাগস এর ইফেক্ট কেমন সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে নতুন ড্রাগস যাদেরকে দেয়া হবে তাদের হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ। এবং কন্ট্রোল গ্রুপ থাকবে সাথে, যারা আগে থেকে কোনো একটা স্ট্যান্ডার্ড ড্রাগ খেয়ে আসতেছে তারাও হতে পারে, এবং সাথে প্লাসেবো ট্রিটমেন্টও থাকতে পারে। যেটাই হোক, একটা ডিজাইনের উপর নির্ভর করবে। এবং এরপরে আমরা দেখব যে ইন্টারভেনশনের ইফেক্টটা কেমন হচ্ছে, বা নতুন যে ড্রাগটা দেয়া হচ্ছে সেটার ইফেক্ট কেমন হচ্ছে, এটা আমরা সার্চ করব। এখন আমরা যদি এখানে দেখি, আহ নতুন ড্রাগস এবং পুরাতন ড্রাগস এর ইফেক্টটা কম্পেয়ার করার জন্য এক্সপেরিমেন্টাল গ্রুপ এখানে নিউ ড্রাগ যাদেরকে দেয়া হবে। এখন আমরা পপুলেশন থেকে স্যাম্পল কালেক্ট করলাম, স্যাম্পলকে আবার আমরা দুই ধরনের ড্রাগস দিব। একটা হলো নিউ ড্রাগ যারা পাচ্ছে তারা এক্সপেরিমেন্টাল গ্রুপ, এবং কন্ট্রোল গ্রুপ থাকবে ওল্ড ড্রাগস অথবা প্লাসেবো যেটাই হোক। এখন কতটুকু কিওর হচ্ছে কতটুকু কিওর হচ্ছে না তার উপর ভিত্তি করে এখানে কিন্তু চারটা ভাগ হয়ে যাবে, এবং এটা পরবর্তীতে আমরা অ্যানালাইসিস করে দেখব যে নতুন ড্রাগস এর ইফেক্টটা কেমন। তার মানে এখানে কিন্তু হিউম্যান ভলান্টিয়ার লাগবে। ইন্টারভেনশন যেহেতু করা হচ্ছে, নতুন ড্রাগস দেওয়া হচ্ছে, এবং এই ড্রাগসটা কিন্তু অবশ্যই রিসার্চার দিবে। রিসার্চার দিবে, এটা সামনের দিকেই যাবে। এবং এটা আমাদের অবশ্যই, যেহেতু আমরা একটা ইফেক্ট দেখতে চাচ্ছি, তার মানে এখানে ফলো আপ থাকবে। তার মানে লঙ্গিটিউডিনাল স্টাডি হবে। এখানে র্যান্ডমাইজড হতে হবে অবশ্যই। এখানে আমাদের একটা টার্ম আছে, র্যান্ডম স্যাম্পলিং। এই স্যাম্পলিংটা যে 100 জন স্যাম্পল, 100টা স্যাম্পল নেওয়া হলো বা 100 জনকে সিলেক্ট করা হলো, এই জায়গাটাতে আমি র্যান্ডমাইজ করতেছি কিনা এটা কিন্তু ফ্যাক্ট না। এই স্যাম্পলিং আমি র্যান্ডমাইজ করতে পারি, নন র্যান্ডমাইজ করতে পারি, সেটা আমাদের ডিজাইনের উপর নির্ভর করবে। কিন্তু এখানকার র্যান্ডমাইজটা হবে, এই যে দুই ভাগে ভাগ করলাম আমি, এক্সপেরিমেন্টাল গ্রুপ এবং কন্ট্রোল গ্রুপ, 50 এবং 50, এই 50 জনকে আমি কাদেরকে নতুন ড্রাগস দিব এবং কাদেরকে পুরাতন ড্রাগস দিব, এইটা কিন্তু র্যান্ডমাইজড হতে হবে, মানে লটারি করে নিতে হবে। আমার কাছে একটা বড় লোক রোগী আসতেছে, বড় লোক সবাইকে আমি নতুন ড্রাগস দিচ্ছি, যারা গরিব তাদেরকে পুরাতন ড্রাগস দিচ্ছি, এইরকম যদি আমি করি তাহলে কিন্তু এটা র্যান্ডমাইজড হবে না। এই সিলেকশনটা আমার এক্সপেরিমেন্ট সিলেকশন, এক্সপেরিমেন্টাল গ্রুপ এবং কন্ট্রোল গ্রুপ সিলেকশনটা র্যান্ডমাইজ যদি হয়, তখন এটার নাম র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল হবে। স্যাম্পল সিলেকশনে যখন আমি মূল স্যাম্পলটা সিলেক্ট করতেছি, তখন আমি যদি র্যান্ডমাইজ স্যাম্পলিং নাও করি, তাহলেও এটা কিন্তু আরসিটি হবে বা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল হবে। কারণ হচ্ছে এই র্যান্ডমাইজেশনটা হয় হলো আমি যখন এক্সপেরিমেন্টাল গ্রুপ অথবা কন্ট্রোল গ্রুপ সিলেক্ট করব, এই স্টেজে গিয়ে যখন র্যান্ডমাইজড হবে। এটা আমরা অনেক সময় করতে পারি না। যদি আমরা এই নতুন ড্রাগস এবং পুরাতন ড্রাগস কাদেরকে দিব, এটা যদি আমি লটারির মাধ্যমে না করি, তখন আমাদের কিন্তু ওই স্টাডি আমি ঠিকই ঠিকই করতে পারবো, কিন্তু স্টাডিটার নাম তখন আরসিটি হবে না, তখন নন র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল হবে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ব্লাইন্ডিং। কারণ হচ্ছে আমরা যদি আহ দেখি যে এই পেশেন্টটাকে আমি নতুন ড্রাগস দিছি এবং আরেকটা পেশেন্টকে পুরাতন ড্রাগস দিছি, এবং এটা যদি আমরা জেনে যাই, এখন যে জানবে
তার ক্ষেত্রে কিন্তু বায়াসনেসটা তৈরি হবে। যেমন পার্টিসিপেন্ট যদি জানে, যদি শুধু পার্টিসিপেন্ট ব্লাইন্ড থাকে, মানে পার্টিসিপেন্ট জানতেছে না যে তাকে কোন ট্রিটমেন্টটা দেওয়া হচ্ছে, তখন এটাকে বলা হয় সিঙ্গেল ব্লাইন্ড। সাধারণত পার্টিসিপেন্ট জানে না, পার্টিসিপেন্টকে বলা হচ্ছে না, তাকে একটা ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আর সাথে রিসার্চারের আগে একজন থাকতে পারে যিনি এই ব্লাড প্রেশারের ক্ষেত্রে যদি হয় ব্লাড প্রেশারটা মেজার করার জন্য একজন থাকতে পারে, উনি ব্লাড প্রেশারটা চেক করতেছেন। উনি যদি জানেন তাহলে কিন্তু উনি ব্লাইন্ড হলেন না। কিন্তু যদি উনিও না জানেন যে কাকে কোন ড্রাগস দেওয়া হয়েছে, জাস্ট ব্লাড প্রেশারটা চেক করে দিচ্ছে, তখন কিন্তু পার্টিসিপেন্ট এবং অ্যাক্সেসর দুজনই ব্লাইন্ড হলো। তখন এটাকে ডাবল ব্লাইন্ড, এবং মোস্টলি ডাবল ব্লাইন্ডই থাকে, রিসার্চার কিন্তু জানতেছে। এবং যদি তিনজনই না জানে যে কি দেয়া হচ্ছে, সেক্ষেত্রে ট্রিপল ব্লাইন্ড হবে। তবে ডাবল ব্লাইন্ডই সবচেয়ে কমন। যদি তবে ব্লাইন্ডিং যে হতে হবে এমন কোনো কথা না। ব্লাইন্ডিং যদি করা যায় সেক্ষেত্রে বায়াসনেসটা দূর হবে। যেমন পেশেন্ট জানতেছে তাকে নতুন ড্রাগস দেওয়া হয়েছে, তখন পেশেন্ট খুব একটা অ্যান্টি হাইপারটেনসিভ নিয়ে পেশেন্ট খুব খুশি থাকবে, এবং সাইকোলজিক্যাল ইফেক্টের কারণে পেশেন্ট কিন্তু দেখা যাবে যে ওর ব্লাড প্রেশার কমতেছে। আবার ওই একই পেশেন্ট যখন শুনবে যে তাকে একটা পুরাতন ড্রাগস দেওয়া হয়েছে, তখন কিন্তু দেখা যাচ্ছে ওই ওষুধই তার ক্ষেত্রে কাজ নাও করতে পারে। এখন অ্যাসেসর যিনি অ্যাসেস করবেন, উনি দেখা যাচ্ছে উনি জানেন যে এই রোগীটার ক্ষেত্রে ভালো ওষুধ দেওয়া হয়েছে, তখন দেখা যাচ্ছে উনি একটু ব্লাড প্রেশার একটু বেশি, কিন্তু উনি ধরে নিচ্ছেন যে এটা না, এটা যেহেতু ভালো ওষুধ দেওয়া হয়েছে তার মানে আমি হয়তো একটু ভুল করতেছি, একটু কমই হবে। সো এই বায়াসনেস গুলো প্রিভেন্ট করার জন্য ব্লাইন্ডিংটা গুরুত্বপূর্ণ। তবে ব্লাইন্ডিং মাস্ট কখনোই না, ব্লাইন্ডিং না থাকলেও এটা কোনো সমস্যা না, তবে ব্লাইন্ডিং করতে পারলে ভালো। হ্যাঁ। ও, এটা কোডিং করা যেতে পারে। রিসার্চার যখন রিসার্চ করতেছে, রিসার্চারও জানতেছে না, কোনো কোড ইউজ করতেছে, একেবারে ফাইনাল স্টেজে গিয়ে রিসার্চারও দেখবে যে আমি কোনটার ক্ষেত্রে কোন কোড ইউজ করছি। ফাইনালি গিয়ে উনি দেখবে যে কোনটার ক্ষেত্রে কি হলো। কোড অবশ্যই কোডিং করতে হবে, তখন কোনো সিক্রেট কোড ইউজ করতে হবে যেটা রিসার্চারও হয়তো জানে না, হয়তো লটারি করে কোডটা দেওয়া হয়েছে। তারপরে রিসার্চার একবারে যখন সব স্যাম্পলের কাজ শেষ হবে, ডাটা এন্ট্রি করা শেষ হবে, কোডটা থেকে পরে দেখবেন উনি যে কোনটা আসলে ওল্ড ড্রাগ ছিল এবং কোনটা নিউ ড্রাগ ছিল। এরকম ভাবে করা যেতে পারে। ট্রিপল ব্লাইন্ড আনকমন, ডাবল ব্লাইন্ডই মানে করাটা বেশি হয় আর কি। এবং এখানে তো অবশ্যই আমরা অনেক সময় লিখতেছি ব্লাইন্ডিং করা হয়েছে, কিন্তু আসলে ব্লাইন্ড ছিল না, এরকমও হতে পারে। তবে যাই হোক, এটা মাস্ট না, কম্পালসারি না, তবে করতে পারলে অবশ্যই ভালো। আর যদি আমরা কোনো কারণে র্যান্ডমাইজেশনটা না করতে পারি, যেমন আমার কাছে আমার যে পেশেন্ট গুলো আসতেছে, অনেক পেশেন্ট বড় লোক পেশেন্ট, তাদেরকে আমি যদি একটা অনেক পুরাতন কোনো ট্রিটমেন্ট দেই, অথবা কোনো পুরাতন সার্জারি করি, পুরাতন একটা সার্জারি করি নতুন সার্জারি ছাড়া, সেক্ষেত্রে একটা ঝামেলা তৈরি হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমি একই স্টাডি, সেম সবকিছুই একই, কিন্তু জাস্ট ওই র্যান্ডমাইজেশনটা যখন আমি করতেছি এক্সপেরিমেন্টাল গ্রুপ সিলেকশনের ক্ষেত্রে, এই র্যান্ডমাইজেশনটা যদি আমি না পারি, তখন কিন্তু আমার ওইটা নন র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল হবে। এটার একটা নাম হলো কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডি। তার মানে যদি আরসিটি করতে না পারি, তাহলে কিন্তু কোয়াসি এক্সপেরিমেন্টাল স্টাডি হবে ওইটা। যেমন যদি আমি এখানে বিভিন্ন ভাবে হতে পারে। একটা হচ্ছে যে আমি র্যান্ডমাইজেশন করতে পারতেছি না, যেমন সেটা হচ্ছে সেকেন্ড ক্লিনিক্যাল ট্রায়াল উইথ কন্ট্রোল গ্রুপ, বাট এখানে র্যান্ডমাইজেশন করতে পারতেছি না। কিন্তু যদি আমি অনেক সময় হতে পারে যে আমার কন্ট্রোল গ্রুপই নাই, কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল হচ্ছে, তখনও হইতে পারে। আবার সেলফ কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল হতে পারে, যেমন একই রোগীর ক্ষেত্রে ডায়ালিসিসের আগে এবং পরে কি রকম ইফেক্ট হচ্ছে, সেটা একটা হতে পারে। যে এখানে কন্ট্রোল গ্রুপ থাকার কথা ছিল, সেখানে কন্ট্রোল গ্রুপ নাই, কিন্তু আমরা কিন্তু ডায়ালাইসিসের আগে এবং পরে একই রোগীর ইফেক্টটা দেখতেছি। তার মানে ডায়ালাইসিস আমি করতেছি, যেটা হলো ইন্টারভেনশন, এবং ডায়ালিসিসের আগে এবং পরে আমি দেখতে পাচ্ছি যে কেমন ইফেক্ট হচ্ছে ক্রিয়াটিনিনের। তখন কিন্তু কন্ট্রোল গ্রুপটা থাকতেছে না আমার, মানে আরসিটির যে ফিচার গুলো, এখানে কিন্তু কন্ট্রোল গ্রুপ একটা ছিল, তার মানে একটা ফিচার এখানে পাচ্ছি না যেহেতু, তার মানে এটা কিন্তু নন র্যান্ডমাইজ ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে পড়তেছে। কিন্তু এখানে কন্ট্রোলটা সেলফ কন্ট্রোল, মানে একই ব্যক্তি। এখন আমরা যদি দেখি, এটা খুব গুরুত্বপূর্ণ,
যে আমরা খুব শর্টকাট কিভাবে চিন্তা করব যে আমাদের স্টাডি ডিজাইনটা কি। যদি আমরা দেখি যে ইনভেস্টিগেশন ইনভেস্টিগেটর যিনি আছেন উনি কোনো ইন্টারভেনশন করতেছে না, মানে কোনো একটা এক্সপোজার দিচ্ছেন না, যদি না দিয়ে থাকেন তাহলে অবজারভেশনাল, মানে জাস্ট অবজার্ভ করতেছে। কিন্তু যদি ইন্টারভেনশন থাকে কিছু একটা, সেটা ড্রাগস হতে পারে, সার্জারি হতে পারে, ইভেন সাইকোথেরাপিও হতে পারে, তখন এটার নাম হবে এক্সপেরিমেন্টাল স্টাডি। সেটা র্যান্ডমাইজড হতে পারে, নন র্যান্ডমাইজড হতে পারে। যদি আমি র্যান্ডমাইজেশন করতে পারি এক্সপেরিমেন্টাল গ্রুপ এবং কন্ট্রোল গ্রুপের মধ্যে, তাহলে এটা র্যান্ডমাইজড হবে। আর যদি না করতে পারি নন র্যান্ডমাইজড, কিন্তু আমার কিন্তু কাজ হবে। আর অবজারভেশনাল স্টাডি যদি আমি দেখি যে কম্প্যারিজন গ্রুপ আছে, সেক্ষেত্রে আমি একটা শর্টকাট খুব সহজেই বলতে পারবো যে এটা একটা অ্যানালাইটিক্যাল স্টাডি, এবং যদি না থাকে সেক্ষেত্রে আমি সিম্পলি বলতে পারবো যে এটা ডেসক্রিপটিভ স্টাডি। এটা একটা। আর একটা, যদি আমি অ্যানালাইটিক্যাল স্টাডির মধ্যে যাই সেক্ষেত্রে আমি ডিরেকশনটা দেখবো, টেম্পোরালিটি, টাইম ডিরেকশন বা টেম্পোরালিটি দেখবো। যদি এক্সপোজার টু আউটকাম যায় সেক্ষেত্রে কোহোর্ট, আউটকাম টু এক্সপোজার, আউটকাম হয়ে গেছে মানে কিন্তু আমরা কেস হয়ে যাচ্ছি, তার মানে কেস কন্ট্রোল স্টাডি। এবং যদি সবকিছু একটা সিঙ্গেল টাইমে আমি করি সেক্ষেত্রে এটা ক্রস সেকশনাল স্টাডি, যেটা আমরা করি সাধারণত। এবং আমাদের যদি এই নিচের পার্টটা যদি দেখি যে আমি কোন টাইমে আছি, এটা মাঝখানে আমি আছি বর্তমানে। যদি বর্তমান থেকে সামনের দিকে যাই সেটা হচ্ছে আমি কোহোর্ট স্টাডি, মানে আমি কিন্তু জাস্ট এক্সপোজারটা পাচ্ছি বর্তমানে, সেটা আউটকামের দিকে যাচ্ছি। কোহোর্ট হতে পারে, ইভেন এটা ক্লিনিক্যাল ট্রায়াল হতে পারে যদি আমি নিজে ইন্টারভেনশন করি। আহ, আর যদি আমি পিছন দিকে যাই, একটা আমি কেস পেয়ে গেছি, সেটার সাথে আমি একটা কন্ট্রোল গ্রুপ নিলাম, তখন এটা কেস কন্ট্রোল স্টাডি হবে। এবং পিছন দিকে চিন্তা যদি আমি করি সেক্ষেত্রে যদি আমি রেকর্ড বুক থেকে যদি করি, একটা কোহোর্ট নেই, রেকর্ড বুক থেকে কোহোর্ট নিলাম এবং রেকর্ড বুক থেকে আমি বের করলাম যে তাদের ইফেক্টটা কেমন ছিল, সেক্ষেত্রে এটাও হতে পারে হিস্টোরিক্যাল কোহোর্ট স্টাডি। এই দুটো ফ্লোচার্ট খুব গুরুত্বপূর্ণ আমাদের স্টাডি ডিজাইনটা বের করার জন্য। এখন আমরা কিছু প্রবলেম দেখি। হ্যাঁ। একটা প্রশ্ন, কম্পারিজন গ্রুপ থাকলে অ্যানালাইটিক্যাল, না থাকলে ডিসক্রিপটিভ, তাহলে হুম। যখন হচ্ছে বলতেছে আমি যদি ক্রস সেকশনাল অবজারভেশনাল, কিন্তু আমার তো কম্পারিজন গ্রুপ নাই, তাহলে সেটা ক্রস সেকশনাল হবে না? সেটা আপনি অ্যানালাইটিকের মধ্যে ভাগ বললেন, ক্রস সেকশনাল, কোহোর্ট। হুম। ডেসক্রিপটিভ তো ক্রস সেকশনালও হতে পারে, ডেসক্রিপটিভটা ক্রস সেকশনালও হতে পারে। আচ্ছা ভাইয়া। ক্রস সেকশনাল দুটো গ্রুপে আছে। আমি এখন সেটা আহ, আমার কন্ট্রোল গ্রুপ, কম্পারিজন গ্রুপ আছে কিনা সেটার উপর ভিত্তি করে নামটা আমি চেঞ্জ করব। এখানে একটু দ্বিমতও আছে। যাই হোক, সিলেকশনের শুরুতেই অনেকে বলে যে শুরুতেই যখন কন্ট্রোল গ্রুপ নেওয়া হবে তখন ওটা অ্যানালাইটিক্যাল। অনেকে আবার দেখা যাচ্ছে যে পরবর্তী যদি গ্রুপিং হয় সেটাকে অ্যানালাইটিক্যাল বলে। এখানে স্যারেরা যেটা মোটামুটি আহ, নামটা প্রিফার করবেন সেটাই আমাদেরকে ইয়েস বলতে হবে, এটাই নিয়ম। জি ভাইয়া। এখন আমাদের কিছু প্রবলেম একটু দেখি জাস্ট ওভারভিউ করার জন্য, যে আমরা একটা ডিজিজের প্রিভ্যালেন্স দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কোন স্টাডি করতে পারি। প্রিভ্যালেন্স মানে হচ্ছে যে এক্সিস্টিং ডিজিজ, সেটা আহ, মানে নতুনও হতে পারে, যারা নতুন ডায়াগনোসিস হলো এবং যারা আগে থেকে ডায়াগনোসড। সেক্ষেত্রে আমরা এখানকার স্টাডি ডিজাইনটা ক্রস সেকশনাল স্টাডি। কারণ হচ্ছে যদি আমি ক্রস সেকশনাল স্টাডি করি, মানে একটা সিঙ্গেল সেশনেই রেকর্ড করি, সেক্ষেত্রে কিন্তু আগে থেকে যারা ডায়াগনোসড হয়ে আছে এবং আজকে যারা নতুন ধরা পড়লো তাদেরকে দুইটা গ্রুপকেই পাবো। এই জন্য এটা আমি প্রিভ্যালেন্স স্টাডি ক্ষেত্রে ক্রস সেকশনাল স্টাডি বলতে হবে। এবং ক্রস সেকশনাল স্টাডির একটা নাম হচ্ছে প্রিভ্যালেন্স স্টাডি, এটা আরেকটা নাম হচ্ছে ট্রান্সভার্স স্টাডি। সো প্রিভ্যালেন্স যখন চলে আসবে তখন আমাদেরকে ক্রস সেকশনালি চিন্তা করতে হবে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা মেডিকেল স্টুডেন্টের একটা বাংলাদেশের মেডিকেল স্টুডেন্ট যারা আছে তাদের মধ্যে কেমন ডিপ্রেশনের ইনসিডেন্সটা কেমন। এখন ইনসিডেন্স মানে হচ্ছে নিউ কেস। এখন নতুন কেস ডিটেক্ট করতে গেলে কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট সময়ে, যদি আমি ধরি 6 মাস, এই 6 মাসে আপনাকে যদি একটা স্টাডি স্যাম্পল সাইজ থাকে, এই স্যাম্পলের উপরে কিন্তু আপনাকে ফলো আপ দিতে হবে যে আমাকে
মানে কাদের কাদের ডিপ্রেশনটা ডেভেলপ করতেছে। তাছাড়া কিন্তু আমি নতুন কেসটা পাবো না। নতুন কেস পাওয়ার জন্য আমাকে অবশ্যই ফলো আপ দিতে হবে, এবং তার মানে আমি একটা কোহর্ট নিচ্ছি যারা হচ্ছে একটা সেম প্রপার্টি শেয়ার করে। যেমন এখানে কোহর্ট হচ্ছে হলো মেডিকেল স্টুডেন্ট। তার মানে আমি বিভিন্ন ইনস্টিটিউট থেকে নিলেও মেডিকেল স্টুডেন্টই হইতে হবে। আমি একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট নিতে পারবো না, একটা কলেজের অন্য কলেজের স্টুডেন্ট নিতে পারবো না, শুধু মেডিকেল স্টুডেন্টই নিবো। তারা একটা কমন প্রপার্টি এখানে শেয়ার করতেছে, এই জন্য এটা হলো কোহর্ট। কোহর্ট থেকে আমি ফলো আপ দিয়ে দিয়ে বের করবো যে কাদের মধ্যে ডিপ্রেশনটা ডেভেলপ করতেছে। এই জন্য এটা কোহর্ট স্টাডি হবে, এটার স্টাডির নাম। এখন এখানে আরেকটা দেখতে পাচ্ছি যে কোভিড-19 আমরা রেমডেসিভিরের একটা ইফেক্ট, এফিকেসি দেখতে চাচ্ছি। সেক্ষেত্রে যেহেতু একটা ড্রাগ, নতুন একটা ড্রাগ, তার মানে কিন্তু আমাকে এখানে ক্লিনিক্যাল ট্রায়াল দিতে হবে। ক্লিনিক্যাল ট্রায়ালটা র্যান্ডমাইজড হতে পারে, নন র্যান্ডমাইজড হতে পারে, কিন্তু আমার এখানে অপশন কিন্তু আরসিটি আছে, নন আরসিটি নাই। তো এখানে অ্যান্সারটা আরসিটি হবে। এটা যেহেতু একটা নতুন ড্রাগসের এফিকেসি দেখতে চাচ্ছি। এখন আরেকটা হচ্ছে এপিডেমিওলজিক্যাল ইভ্যালুয়েশন। এখানে আহ, আমার মতে তো অনেক কিছুই হতে পারে, কিন্তু স্যারের অ্যান্সারে শুধু ক্রস সেকশনাল স্টাডি আছে। তবে এখানে ইনসিডেন্স, প্রিভ্যালেন্স, অন্যান্য, তারপরে আমরা যদি আরো চিন্তা করি যে এটার ফেট কিরকম বা এটার কজ কিরকম, এগুলো দেখতে গেলে আমাদেরকে মোটামুটি কোহর্ট, কেস কন্ট্রোল, অনেক কিছুই হতে পারে। তবে এটাতে ক্রস সেকশনাল স্টাডি স্যার বলছেন। এখন আমি কি দেখতে চাচ্ছি তার উপর ভিত্তি করে হয়তো এটার নাম চেঞ্জ হবে। আহ, যেমন নতুন একটা ড্রাগের ইফেক্ট যদি দেখতে চাই, সেক্ষেত্রে একরকম হবে। তারপর এটার কজ যদি আমি খুঁজতে চাই কাদের বেশি হচ্ছে, কজ ইফেক্ট রিলেশনশিপ দেখতে চাইলে তখন আবার কেস কন্ট্রোল কোহর্ট অনেক ভাবেই হতে পারে। এরপর একটা হচ্ছে এএমআই, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। এখন ক্লিনিক্যাল প্রেজেন্টেশন এমআই তে আমরা যদি দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের যেহেতু কজ ইফেক্ট দেখতে চাচ্ছি না, জাস্ট ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, সেটা কিন্তু আমাদেরকে জাস্ট রোগীর একটা সেশনে আমরা যদি তার ইনফরমেশন গুলো নিয়ে নেই, সেক্ষেত্রেই এটা পসিবল, জাস্ট একটা সেশনে। তার মানে এটা ক্রস সেকশনাল স্টাডি করলেই যথেষ্ট হবে যদি আমরা একটা যে কোনো ডিজিজের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন দেখতে চাই। এরপর এটা যদি দেখি আমরা, এখানে বলেই দিচ্ছে যে রেট্রোস্পেক্টিভ অ্যানালাইসিস অফ 5 year সার্ভাইভাল অফ কার্সিনোমা ব্রেস্ট পেশেন্ট অপারেটেড ইন 2010। এখন আমাদেরকে বলে দিচ্ছে যে 2010 সালে যাদের ব্রেস্ট কার্সিনোমার অপারেশন হয়েছে তাদের মধ্যে 5 year সার্ভাইভাল কতটুকু ছিল সেটা বের করতে হবে। এখন যেটা আমরা বললাম যে এক্সপোজারটা আমরা এখানে পাচ্ছি। এক্সপোজারটা কি? এক্সপোজারটা হচ্ছে অপারেশন, ব্রেস্ট কার্সিনোমার অপারেশন। এক্সপোজারের আউটকামটা আমরা কিন্তু দেখব। আমরা শুরু করতেছি কিন্তু 2010 সালে যাদের অপারেশন হলো বা এক্সপোজার হলো, এরপরে আমরা এক্সপোজার থেকে আউটকামের দিকে যাচ্ছি। যদি এক্সপোজার থেকে আউটকামের দিকে যাই, সেক্ষেত্রে কিন্তু সেটা কোহর্ট স্টাডি হবে, এবং আমরা কিন্তু এইটা আমাদেরকে অবশ্যই একটা রেকর্ড বুক ইউজ করতে হবে। তার মানে এখানে আমাদের যে 2010 সালে আমি যদি একটা হসপিটালে কাজ করতে চাই, সেখানে 2010 সালের রেকর্ড বুক বের করতে হবে। সেখান থেকে দেখতে হবে যে কাদের কার্সিনোমা ব্রেস্ট অপারেশন হয়েছে, এবং 5 বছর পরের ফাইল আমাদেরকে, 5 বছর 2015 সাল পর্যন্ত আমাকে একটা ফলো আপ দিতে হবে সেই রেকর্ড বুক থেকেই, যে কারা কারা মারা গেল। আহ, এরপরে কিন্তু আমরা 5 year সার্ভাইভালটা পাবো। সো এটা কোহর্ট স্টাডি, কিন্তু আমরা যেহেতু মানে এখানে রেট্রোস্পেক্টিভ হয়ে যাচ্ছে, সেটা হিস্টোরিক্যাল কোহর্ট স্টাডি হবে। এরপরে যদি দেখি প্রোস্টেট ভলিউম এবং ভলিউম, ভলিউমের সাথে অপারেশনের আউটকাম কেমন হচ্ছে এটা আমরা দেখতে চাচ্ছি। এখানে আমাদের হাইপোথিসিস একটা বলে দেওয়া আছে, সেটা হচ্ছে যে ভলিউম যদি বেশি হয় আউটকামটা খারাপ হবে। এবং এখানে গ্রুপ দুইটা করা হলো, বিগ, যাদের প্রস্টেটটা বেশি বড় ছিল, আর কম্পারেটিভলি যাদের ছোট ছিল। এই দুইটা গ্রুপের মধ্যে আমি অপারেশনটা প্রত্যেকেরই করা হয়েছে, তারপরে আমি আউটকামটা কম্পেয়ার করব। এখন অপারেশনটা করা হচ্ছে, যাদের অপারেশন করা হলো তাদেরকে আমি কিন্তু নিচ্ছি।
তার মানে হচ্ছে আউটকামটা পরে, অপারেশনের আউটকাম কি হচ্ছে সেটা পরে দেখতে চাচ্ছি। তার মানে আমি কিন্তু এক্সপোজড গ্রুপকে নিচ্ছি, তার মানে একটা সেম প্রপার্টি শেয়ার করতেছে, মানে একটা কোহর্টকে নিচ্ছি। কোহর্টকে নিয়ে আমি কিন্তু তারপরে দেখতেছি, তার মানে এটা কোহর্ট স্টাডি, এবং এটা প্রগনোসিস যেহেতু দেখতেছি তার মানে এটা স্পেশাল একটা নাম বলতে পারি, প্রগনোস্টিক কোহর্ট স্টাডি। এখানে আহ, যদি আমরা জাস্ট এখানে আউটকামটা দেখতেছি, অবজার্ভ করতেছি, যিনি রিসার্চার উনি কিন্তু অপারেশনটা করতেছেন না। এমন যদি হয় যে দুই ধরনের অপারেশন উনি কম্পেয়ার করবেন, তখন কিন্তু আবার ব্যাপারটা অন্যরকম হবে। এখানে জাস্ট একটাই অপারেশন, যাদের প্রোস্টেটের সাইজটা কম্পারেটিভলি বেশি এবং কম্পারেটিভলি যাদের কম তাদের মধ্যে তুলনা করা হচ্ছে, কিন্তু অপারেশন কিন্তু একটাই করা হচ্ছে। কিন্তু অপারেশন যদি আবার দুই ধরনের কম্পারিজন করতে হয় সেক্ষেত্রে কিন্তু ক্লিনিক্যাল ট্রায়ালের ব্যাপার আসবে। এখানে আরেকটা দেখতে পাচ্ছি, সেখানে আগেরটার মতোই যে আহ, একটা প্লাজমা বিএনপি, ব্রেইন ন্যাট্রিউরেটিক পেপটাইড, এটার সাথে এমআই পেশেন্টদের হসপিটাল মর্টালিটি কেমন। এখন ট্রিটমেন্ট দেওয়ার পরে দুইটা গ্রুপ করা হচ্ছে আগের মতোই, যাদের বিএনপি লেভেলটা বেশি ছিল এবং যাদের নর্মাল ছিল। তারপরে আমি মর্টালিটি কেমন হচ্ছে কম্পেয়ার করতেছি, এটা আগের মতোই ব্যাপার। এক্সপোজারটা কিন্তু আমরা আগেই দেখছি যে হাই বিএনপিটা এখানে এক্সপোজার ধরা হচ্ছে, এবং এটাই কোহর্ট, এবং কোহর্টের মধ্যে আমরা ট্রিটমেন্ট দিয়ে দেখতেছি। তো এটা কোহর্ট স্টাডি, এবং এটাও যেহেতু প্রগনোসিস দেখতেছি এক ধরনের, সেক্ষেত্রে এটাও প্রগনোস্টিক কোহর্ট স্টাডি। এটা কম্পারিজন গ্রুপ নিলাম না, তাহলে এটা অ্যানালাইটিক্যাল হবে না। হ্যাঁ, আবার দুইটার মধ্যে কম্পারিজন করতেছি না, হুম, দুটা গ্রুপ করছি, কোহর্ট তাহলে তো কোহর্ট অবশ্যই অ্যানালাইটিক এর মধ্যেই তো তিনটা ক্লাসিফিকেশন আছে, কেস কন্ট্রোল, কোহর্ট এবং ক্রস সেকশনাল। আমি যখন কোহর্ট বলতেছি তখন অ্যানালাইটিক আর না বললেও চলবে, কোহর্ট মানেই অ্যানালাইটিক। ওকে, জি ভাই, ঠিক আছে। আচ্ছা, প্রবলেম 8 দেখলাম। এখানে দেখতে চাচ্ছি ডায়াবেটিস মেলাইটাসের সাথে নার্ভ কন্ডাকশন ভেলোসিটি। এখন আমরা এখানে হাইপোথিসিস দেয়া আছে ডায়াবেটিস মেলাইটাস নার্ভ কন্ডাকশন ভেলোসিটিটা কমায় দেয়, এটা আমরা ধরে নিচ্ছি। তারপরে ডায়াবেটিস মেলাইটাস এবং নন ডায়াবেটিস মেলাইটাস দুইটা গ্রুপ নিলাম, তাদের নার্ভ কন্ডাকশন ভেলোসিটি মেজার করলাম, তারপরে কম্পেয়ার করলাম। আচ্ছা, এখানে যেহেতু আহ, দুইটা গ্রুপ করছে, ডায়াবেটিক এবং নন ডায়াবেটিক, এবং নার্ভ কন্ডাকশন ভেলোসিটি মেজার করা হচ্ছে, এখানে যেই ডায়াবেটিক পেশেন্টটা পাইলাম আহ, সেটা কিন্তু আহ, একই সেটিং এ দেখা হচ্ছে। একটা ডায়াবেটিক পাইলাম, তার নার্ভ কন্ডাকশন ভেলোসিটি মেজার করলাম। এখন যদি এইরকম হয় তাহলে কিন্তু এটা ক্রস সেকশনাল স্টাডি হবে। এখন যদি আমি এটাতে ফলো আপের ব্যাপারটা আনি, যদি আমি একটা পেশেন্টকে 2-3টা ফলো আপ দেই, তাহলে কিন্তু নার্ভ কন্ডাকশন ভেলোসিটি আমি কয়েকবার রিপিট করব ফলো আপের মাধ্যমে, তখন কিন্তু এটা অন্যরকম স্টাডি হবে। কিন্তু যদি আমরা একই সেটিং এ করি তখন কিন্তু ক্রস সেকশনাল স্টাডি হবে। একটা স্টাডি বিভিন্ন ডিজাইনে করা যেতে পারে। আচ্ছা, এরপরে যেটা দেখা হচ্ছে যে ম্যাটারনাল শর্ট স্ট্রাচার, লো বার্থ ওয়েট বেবি, এবং এখানে বলা হচ্ছে মায়ের যদি শর্ট স্ট্রাচার থাকে সেক্ষেত্রে লো বার্থ ওয়েট বেবি হবে। এখন আমরা যদি লো বার্থ ওয়েট বেবি দেখি, প্রথমে আমরা যে একটা বেবি পাইলাম লো বার্থ ওয়েট, এবং এর সাথে পাইলাম হচ্ছে নর্মাল বেবি। তারপরে আমি পিছন দিকে চিন্তা করতেছি যে হিস্ট্রি থেকে বা তার রেকর্ড বুক থেকে যেভাবেই হোক আমি কিন্তু পিছন দিকে যাচ্ছি, ম্যাটারনাল স্ট্রাকচারটা কেমন ছিল সেটা দেখছি, তারপরে আমি কম্পেয়ার করতে চাচ্ছি। তার মানে একটা লো বার্থ ওয়েট বেবি পাওয়ার পরে আমি তার মায়ের হিস্ট্রিটা বের করতেছি যে মাটা কেমন ছিল, তখন আমি এই কজ ইফেক্টটা পেয়ে গেলাম, লো বার্থ ওয়েট ইফেক্ট থেকে আমি কজের দিকে যাচ্ছি বা এক্সপোজারের দিকে যাচ্ছি, তখন কিন্তু এটা আমার কেস কন্ট্রোল স্টাডি হয়ে যাচ্ছে। কেসটা পেয়ে যাচ্ছি, লো বার্থ ওয়েট গুলো কেস, এবং আমি সাথে নর্মাল বেবিগুলোকে কন্ট্রোল গ্রুপে রাখলাম, এবং আমি ম্যাটারনাল স্ট্রাকচারটা বের করে নিচ্ছি
ব্যাকওয়ার্ড একটা সার্চের মাধ্যমে। এখন যদি এটাই আমরা যদি এমন ভাবে করি যে একটা গাইনি ওয়ার্ডে, সরি, অবস্টেটিক ডিপার্টমেন্টে গেলাম, সেখান থেকে আমি কিছু বেড সিলেক্ট করলাম, সেখান থেকে লো বার্থ ওয়েট বেবি এবং ম্যাটার্নাল স্ট্রাকচার একই সেটিং এ নিচ্ছি, তখন কিন্তু এটা ক্রস সেকশনাল স্টাডিতেও করা সম্ভব। একই সেটিং এ একটা বেডে দেখলাম যে একটা লো বার্থ ওয়েট বেবি আছে, তার মায়ের ইনফরমেশন এবং সবকিছু যদি একই সেটিং এ করি তাহলে করা সম্ভব। তবে এটা স্যার এভাবেই বলছে, কেস কন্ট্রোল স্টাডি। লো বার্থ ওয়েট বেবিটা কেস, আমি তার এই এই মানে লো বার্থ ওয়েটের কারণটা ব্যাকওয়ার্ড গিয়ে খুঁজে বের করতেছি, তখন এটা কেস কন্ট্রোল। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা স্যাম্পলিং, যেটা আমি বললাম যে র্যান্ডম স্যাম্পলিং এর আগে ডিসকাস করছি, জাস্ট নামটা বলছি। স্যাম্পল সিলেকশনটা র্যান্ডম হতে পারে, নন র্যান্ডম হতে পারে। আরসিটি র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, সেটা কিন্তু এই স্যাম্পল সিলেকশনের ক্ষেত্রে যে র্যান্ডমাইজেশন সেটা না। যাই হোক, আমরা এখন যেটা দেখতেছি এটা হচ্ছে স্যাম্পল সিলেকশনটা আমরা কিভাবে করতে পারি। এটা র্যান্ডম করতে পারি, নন র্যান্ডম করতে পারি। র্যান্ডম মানে হচ্ছে একটা লটারি অথবা একটা র্যান্ডম প্রসেস, যেটা হতে পারে সিম্পল র্যান্ডম। এখানে একটা লিস্ট থাকবে, সেখান থেকে আমরা লটারি করে আমরা প্রত্যেকটা স্যাম্পল সিলেক্ট করব, এবং এখানে আমাদের যে লার্জ পপুলেশন, আমাদের যেটা টার্গেট, মানে মেইন যে পপুলেশন ইনফরমেশন জানতে চাচ্ছি সেটা হচ্ছে রেফারেন্স পপুলেশন অথবা টার্গেট পপুলেশন। এবং সাথে আমরা যেই এখান থেকে আমরা যেই স্যাম্পল গুলোকে সিলেক্ট করে নিব স্টাডির জন্য, তাদেরকে স্টাডি পপুলেশন অথবা স্যাম্পলিং পপুলেশন বলে। এখন আমরা যে লটারিতে করলাম, যদি সরাসরি আমরা একটা লিস্ট থেকে লটারি করে করি সেক্ষেত্রে তো বললাম সিম্পল র্যান্ডম স্যাম্পলিং হবে। কিন্তু যদি আমরা একটা লিস্ট থেকে সরাসরি লটারি না করে একটু সিস্টেম ডেভেলপ করি, যে একটা লিস্ট করলাম, যেমন আমার এখানে এক্সাম্পল হচ্ছে টোটাল আমরা নিব, টোটাল পপুলেশন 60, এর মধ্যে থেকে আমাকে নিতে হবে 20 জনকে। তাহলে আমরা স্যাম্পলিং একটা ইন্টারভাল তৈরি করতে পারি টোটাল পপুলেশনকে স্যাম্পল নাম্বার দিয়ে ভাগ করে, সেটা হচ্ছে 3। মানে প্রতি 3 জনের মধ্যে থেকে আমাকে একজনকে নিতে হবে, এই ইন্টারভালটা বের করলাম। এবং প্রথম 1 2 3 এই যে ইন্টারভাল, প্রথম 1 2 3 এর মধ্যে আমি লটারি করব যে 1 নাকি 2 নাকি 3। লটারি করে সাপোজ পাওয়া গেল 2। এরপরে এভরি থার্ড, 2 এর পরে 5, তারপরে 8, এভরি থার্ড নিতে নিতে যদি আমরা শেষ করি তাহলে আমরা আলটিমেটলি আমাদের যে 20টা স্যাম্পল পেয়ে যাব। যদি আমরা এভাবে করি তাহলে এটাকে বলা হবে সিস্টেমিক র্যান্ডম স্যাম্পলিং। সিম্পলটা সরাসরি আমরা লটারি করব, প্রত্যেকটাই লটারি করব। আর সিস্টেমিকে আমরা এটাকে লিস্ট করব, তারপরে ইন্টারভাল বের করব ভাগ করে, তারপরে এটাকে যে ইন্টারভাল, প্রথম যে ইন্টারভাল থাকবে 3 জন হতে পারে, 5 জন হতে পারে, এই 3 বা 5 জনের মধ্যে থেকে আমরা লটারি করব। আর পরবর্তীগুলো কিন্তু আমরা ইন্টারভাল যোগ করে করেই বের করে ফেলবো, তখন এটা হবে সিস্টেমিক র্যান্ডম স্যাম্পলিং। এরপরে আছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং হচ্ছে যখন আমরা একটা হেটারোজেনাস পপুলেশনে কাজ করব, সেখানে বিভিন্ন, যেমন এখানে এক্সাম্পল হচ্ছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধিস্ট সবাই থাকতে পারে। এখন যদি এরকম একটা কন্ডিশন দাঁড়ায়, তাহলে আমরা যদি এমন যদি হয় যে আমরা লটারি করে নিচ্ছি, সেক্ষেত্রে দেখা গেল ম্যাক্সিমামই মুসলিম চলে আসলো সামহাউ, অথবা ম্যাক্সিমাম হিন্দু চলে আসলো, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ঝামেলা তৈরি হবে, রিপ্রেজেন্টেশনটা খারাপ হবে। সেক্ষেত্রে আমরা এইটাকে স্ট্রাটাতে আগে ভাগ করে নিব যে আমাদের কোন কোন ক্যাটাগরি আছে। যেমন সব ধর্মগুলোকে আমরা ভাগ করে নিলাম, এবং প্রত্যেকটা গ্রুপ থেকে বা স্ট্রাটা থেকে আমরা কতটুকু স্যাম্পল নিব এটা আমাকে বের করতে হবে, কত পার্সেন্ট। যেমন আমাদের যদি পপুলেশন হয় 300 আর স্যাম্পল যদি হয় 30, তাহলে কিন্তু আমাদের 10% নিতে হবে। তার মানে প্রত্যেকটা স্ট্রাটা থেকে আমরা এখন 10% করে নিব, এবং 10% হিন্দু নিব, 10% মুসলমান নিব, খ্রিস্টান, বৌদ্ধ, সবাইকে যদি আমরা 10% করে নেই, আলটিমেটলি আমার টোটাল যে স্যাম্পল চলে আসবে। এবং এটা হচ্ছে স্ট্রাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, যখন আমরা স্ট্রাটাতে ভাগ করে ফেলবো, পুরা স্যাম্পলটাকে আমরা লিস্ট করে স্ট্রাটাতে ভাগ করব, তারপরে আমরা লটারি করে স্যাম্পল কালেক্ট করব।
এরপরে একটা হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। ক্লাস্টার মানে হচ্ছে এখানে যেটা এক্সাম্পল কিছুটা ওইটার মতোই, কিন্তু ক্লাস্টার হচ্ছে যেমন হিন্দু মুসলিম ওটার একটা আলাদা আহ, তাদের কিছু প্রপার্টি ছিল, লাইফস্টাইলের কিছু ঝামেলা ছিল। কিন্তু যদি এটা হয় যে একটা ফ্যাক্টরি, ফ্যাক্টরি দেখা যাবে মোটামুটি সবগুলো ফ্যাক্টরি ক্যারেক্টারিস্টিক সেম। এখন আমাকে 5,000 গার্মেন্টস ফ্যাক্টরি নিতে হবে। এখানে আছে সাপোজ 40,000 গার্মেন্টস ফ্যাক্টরি। তখন আমাকে এই সরাসরি আমি স্যাম্পলটা সিলেক্ট না করে 40,000-এর মধ্যে থেকে 5,000 গার্মেন্টস ফ্যাক্টরিটা আগে সিলেক্ট করব। তাহলে আমার এই ক্লাস্টারটা সিলেক্টেড হয়ে যাবে। ক্লাস্টার সিলেক্ট করার পরে আমি প্রত্যেকটা ক্লাস্টার থেকে স্যাম্পল, সবগুলো স্যাম্পল নিয়ে নেব। তখন আমরা এইভাবে যদি আমরা ডিজাইন করি তখন এটাকে বলা হবে ক্লাস্টার। ক্লাস্টারটা ধরা হচ্ছে যে এদের মধ্যে প্রপার্টিটা সেম, কিন্তু যেটা স্ট্র্যাটিফাইড সেখানে কিন্তু তাদের লাইফ স্টাইলের অনেক পার্থক্য আছে। যেমন হিন্দু মুসলমান তাদের মধ্যে লাইফ স্টাইলের পার্থক্য থাকতে পারে, কিন্তু যখন আমরা ক্লাস্টার বলতেছি তখন কিন্তু মোটামুটি সেম। যেমন গার্মেন্টস ফ্যাক্টরি মোটামুটি সবার মানে পরিবেশ একই রকম, এটা আমরা মোটামুটি ভাবে ধরে নিচ্ছি আর কি ক্লাস্টারটা। এরপরে আছে মাল্টি স্টেজ স্যাম্পলিং। মাল্টি স্টেজ স্যাম্পলিং যদি বলি, এটা হচ্ছে লোকেশন অনুযায়ী ভাগ করা হবে। যেমন আমরা একটা গ্রাম সিলেক্ট করব, সেক্ষেত্রে প্রথমে ডিভিশন সিলেক্ট করলাম, তারপরে ডিস্ট্রিক্ট, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, এইভাবে যদি সিলেক্ট করতে থাকি তাহলে এটাকে বলা হবে মাল্টি স্টেজ স্যাম্পলিং। আর একটা আছে করেসপন্ডিং মাল্টি ফেজ স্যাম্পলিং। মাল্টি ফেজ স্যাম্পলিং হচ্ছে যেমন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, যদি টিবি পেশেন্টের উপরে আমরা কাজ করতে চাই, আমাকে কিছু টিবি পেশেন্ট নিতে হবে 500 সাপোজ। তো আমি তো প্রচুর কমিউনিটিতে প্রচুর টিবি পেশেন্ট আছে, কিন্তু সবাইকে একবারে সিলেক্ট করতে পারবো না। এখন আমি প্রথমে ক্লিনিক্যাল ফিচার অনুযায়ী ভাগ করে ওখান থেকে আমি নিব 40,000 সাপোজ। তারপরে শুধু ইএসআর করতেছি, আমি শুধু ইএসআর করার পরে যাদের ইএসআর বেশি পাইলাম এরকম নিলাম 15,000। তারপরে আমি এই হাই ইএসআর যাদের ছিল তাদের চেস্ট এক্সরে করলাম, থার্ড ফেজে আমি নিলাম 10,000। এরপরে আমি স্পুটাম এএফবি করে এই 10,000 থেকে নিলাম 8,000, এবং তারপরে আমি পিসিআর দিয়ে তাদের মধ্যে থেকে নিলাম 5,000। এরকম যদি আমি সিলেক্ট করি তখন এটা হবে মাল্টি ফেজ স্যাম্পলিং। মাল্টি স্টেজটা লোকেশন অনুযায়ী এবং মাল্টি ফেজটা হলো ক্লিনিক্যাল ফিচার বা ইনভেস্টিগেশন রিপোর্ট এগুলো অনুযায়ী যদি আমরা করি সেক্ষেত্রে মাল্টি ফেজ হবে। স্টেজটা মনে রাখি যে শুধু লোকেশনটা অনুযায়ী যদি হয় তাহলে মাল্টি স্টেজ স্যাম্পলিং হবে। নন র্যান্ডম স্যাম্পলিং যদি দেখি, কনভেনিয়েন্ট স্যাম্পলিং, এটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং যাকে বলে, যাকে আমরা আমার যে কটা স্যাম্পল দরকার, যে আমার কাছে চলে আসতেছে একটা আউটডোরে, যদি আমি দেখি একটা আউটডোরে আসলো, আমি কয়েকটা বাচ্চার দরকার। এখন আউটডোরে মা বাচ্চাকে নিয়ে আসতেছে, আমার কাছে যারা চলে আসছে তাদেরকে আমি নিয়ে নিয়ে নিচ্ছি, যেটা অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং, এটাই কনভেনিয়েন্ট স্যাম্পলিং। এরপরে পারপাসিভ স্যাম্পলিং, যেটা আমাদের করা হয়, আমাদেরকে এক্সক্লুশন ইনক্লুশন ক্রাইটেরিয়া এবং আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কিন্তু নিয়ে নিই, এই জন্য আমাদেরটা কিন্তু পারপাসিভ স্যাম্পলিং। এরপরে আছে কোটা স্যাম্পলিং। কোটা স্যাম্পলিং কিছুটা ওই স্ট্রাটা এর মতোই। সেখানে আমাদেরকে কিছু ক্যাটাগরিতে ভাগ করতে হয়। যেমন আমি সাপোজ হাইপার টেনশনের উপরে কাজ করতেছি, এখন আমি যদি শুধু একটা গ্রুপ নেই রিচ, তাহলে এক ধরনের হতে পারে। যদি শুধু মিডল ক্লাস নেই তাহলে এক ধরনের হতে পারে, পোর নেই তাহলে এক ধরনের হতে পারে। এখন আমার টার্গেট হচ্ছে আমি সব ধরনের নিব, সেক্ষেত্রে আমি প্রথমে কোটাতে ভাগ করে নিব যে আমার রিচ নিব, মিডল ক্লাস নিব, পোর নিব, আলট্রা পোর নিব, ভাগ করে নিলাম। তারপরে প্রত্যেকটা গ্রুপেরই কিছু স্যাম্পল নিলাম, সেক্ষেত্রে আমার কিন্তু সব ধরনের পপুলেশনই আমার স্টাডিতে থাকবে। আরেকটা এরপর একটা স্নোবল স্যাম্পলিং। এখানে আমরা এক্সাম্পলটা যদি দেখি যে ড্রাগ অ্যাবিউজার, সেক্স ওয়ার্কার, এদেরকে তো আমরা খুঁজে পাবো না। এখন যদি আমরা এমন করি যে আহ, একটা সাবজেক্টকে আমরা পাইলাম, একটা কেস পাইলাম, তাকে ট্রেস করে আমরা তার মাধ্যমে একটা একটা করে অন্য স্যাম্পলস কালেক্ট করতেছি, এটাকে বলা হবে স্নোবল স্যাম্পলিং। স্পেশাল স্পেশাল একটা স্যাম্পলিং। এটা প্রথমে আমরা একটা বা দুইটা পাবো, তারপরে তাদের মাধ্যমে আমরা কিন্তু অন্য কেস সিলেক্ট করব।
কনজিকিউটিভ স্যাম্পলিং যেটা, সেটা কনভিনিয়েন্ট স্যাম্পলিং এর মতোই। এখানে জাস্ট আমরা কন্টিনিউয়াস স্যাম্পল নিতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার ডিজায়ার্ড স্যাম্পল সাইজটা না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা নিতেই থাকবো। এটা কনভিনিয়েন্ট একই জিনিস। তার মানে এখানে কনভিনিয়েন্ট যেটা অ্যাক্সিডেন্টাল, আমাদের জন্য যেটা করা হয় সেটা হলো পারপাসিভ স্যাম্পলিং। এর সাথে আছে কোটা স্যাম্পলিং, আমরা কোটায় ভাগ করে তারপরে নিব প্রত্যেকটা কোটা থেকে। স্নোবল, যেটা একটা কেস থেকে আমরা তাকে ট্রেস করে অন্য কেসগুলো সিলেক্ট করব। এবং কনজিকিউটিভ স্যাম্পলিং। এখন স্যাম্পলিংটা আমরা যদি দেখি ভাই আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম তাহলে আসসালাম। মানে আমাদের স্টাডি গুলা কনভিনিয়েন্ট পারপাসিভ একসাথেই মানে স্যাম্পলিং কনভিনিয়েন্ট কনভিনিয়েন্ট না? এটা কিছুটা একই রকম এগুলো আসলে, কনভিনিয়েন্ট এবং পারপাসিভ, কিন্তু আমার স্টাডিতে আমি শুধু পারপাসিভই লিখছি আর কি। অন্য স্টাডিতে কি কনভিনিয়েন্ট পারপাসিভ একসাথে লিখছে? আচ্ছা ঠিক আছে। আমার স্টাডিতে আমি শুধু পারপাসিভ লিখছি। মানে আমি জানতে চাচ্ছি যে আপনারা কি কেউ মানে এভাবে লিখেন কিনা, কনভিনিয়েন্ট পারপাসিভ একসাথে? ভাইয়া আমি একটা স্টাডিতে দেখছিলাম মানে একসাথে লিখছে আর কি কনভিনিয়েন্ট আচ্ছা, পারপাসিভ। ঠিক আছে, তাহলে হয়তো মানে এটা কিছুটা, মানে ধরেন একটা মা আসলো আপনার কাছে বাচ্চা নিয়ে, তাকে সিলেক্ট করতেছেন যেটা অ্যাক্সিডেন্টাল এর মতো, এবং সেখান থেকে আবার আপনি জাজমেন্ট করে নিচ্ছেন, তখন এটা দুইটা প্রপার্টি শেয়ার করবে, এরকম হতে পারে। ওকে, মানে যখন দুইটা, যেমন আউটডোরে একটা আপনার দরকার হলো বাচ্চা 50টা বেবির দরকার, সাপোজ আন্ডার 5। এখন মা তো নিয়ে আসতেছে, যখন আপনার কাছে মা নিয়ে আসতেছে তখন এটা তো কনভিনিয়েন্ট হয়ে গেল, তখন আপনি মাকে সিলেক্ট করলেন, তার কাছ থেকে ইনফরমেশন নিচ্ছেন, এখান থেকে আবার আপনি জাজমেন্ট করে কিছু নিচ্ছেন কিছু নিচ্ছেন না, হতে পারে। আমার মনে হয় এটা এই জন্যই বলা হয়েছে কনভিনিয়েন্ট পারপাসিভ। ওকে, আমরা একটু দেখি আসলে এই যে আমরা সিলেক্ট করতেছি, এটা বিভিন্ন মতামত দ্বিমত থাকতে পারে। তারপরেও আমরা কয়েকটা এক্সাম্পল দেখি এখানে। আহ, যদি আমরা হাইপার টেনশনের প্রিভ্যালেন্স দেখবো মেডিকেল পার্সোনালের ক্ষেত্রে, সেক্ষেত্রে আহ, কিভাবে আমরা সিলেক্ট করব, এটা স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং আছে, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং আছে। এখন মেডিকেল পার্সোনাল যেহেতু এখানে বলছে, মেডিকেল পার্সন কিন্তু শুধু ডক্টর না, বিভিন্ন ক্লাস থাকতে পারে, এবং এইটা আমাকে স্ট্র্যাটাতে ভাগ করতে হবে। এই জন্য এটা স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। বিভিন্ন ক্লাসের আমাদের স্টাফ আছে, এবং প্রত্যেকটা ক্লাস থেকে কিন্তু আমাকে নিতে হবে স্ট্রাটা আগে ভাগ করে নিতে হবে যে কোন ক্লাসের কি আছে, তারপরে আমাদের স্যাম্পলটা কালেক্ট করতে হবে। এরপরে হাউস হোল্ড সার্ভে। এখন আমি এটা অ্যাকচুয়ালি নিজেও কনফিউজড এখানে। সিম্পল র্যান্ডম, সিস্টেমিক র্যান্ডম, হাউস হোল্ড সার্ভে তো অনেক কিছুই হতে পারে। এখন স্যারের এখানে সিম্পল র্যান্ডম, সিস্টেমিক র্যান্ডম, যাই হোক, এটা স্পেসিফিক করা নাই যে কি আসলে দেখতে চাচ্ছি। হতে পারে এভাবেই, আমরা যেটা সরাসরি লটারি করলাম, তারপরে একটা চার্ট বানালাম, সেখান থেকে আমরা আহ, সংখ্যাকে, টোটাল নাম্বারকে আমার ডিজায়ার স্যাম্পল সাইজ দিয়ে ভাগ করলাম, তারপরে সেটা প্রথম অংশটা শুধু লটারি করলাম, তখন সিস্টেমিক র্যান্ডম স্যাম্পলিং হবে। র্যান্ডম স্যাম্পলিং যদি করা হয়, তাহলে আমরা আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে আমরা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল পাবো। এটা হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। আমাদের অবশ্যই স্টাডির জন্য রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল লাগবে, এবং এই র্যান্ডম স্যাম্পলিং করলে আমরা এটা ইনশিওর করতে পারবো যে আমাদের স্যাম্পলটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল। আর যদি আমরা বলি কোন স্যাম্পলিংটা লিস্ট রিপ্রেজেন্টেটিভ, সেক্ষেত্রে এটা আমরা যেটা বললাম অ্যাক্সিডেন্টাল স্যাম্পলিং বা কনভেনিয়েন্ট স্যাম্পলিং আমার কাছে চলে আসলো, আমি তাকেই নিয়ে নিলাম, সেক্ষেত্রে এটা কিন্তু লিস্ট রিপ্রেজেন্টেটিভ হবে। কনভেনিয়েন্ট স্যাম্পলিং যেটা, সেটা হচ্ছে লিস্ট রিপ্রেজেন্টেটিভ। এরপরে যেটা এক্সাম্পল দেয়া হচ্ছে,
ভ্যাকসিনেশন প্রোগ্রাম করা হচ্ছে, এটা আমরা ইভ্যালুয়েট করব 6 মাস আগে যাদের ভ্যাকসিনেশন করা হয়ে গেছে আর কি। এটা আমরা ক্লাস্টারে করতে পারি, মাল্টি স্টেজ বিভিন্ন ভাবে করতে পারি। এখানে উম, আসলে এগুলো আমি আসলে কিভাবে ডিজাইন করছি তার উপর নির্ভর করবে। তবে স্যারের এখানে মাল্টি স্টেজ এবং ক্লাস্টার স্যাম্পলিং বলা আছে। ক্লাস্টার বললাম যেটা, যে আমরা যখন একটা বড় একটা গ্রুপকে সরাসরি সিলেক্ট করব, যদি এমন করি আমরা যে কয়েকটা ভিলেজ গ্রাম নিব এবং গ্রামগুলোকে আমি সরাসরি সিলেক্ট করে নিলাম, তখন এটা হবে ক্লাস্টার, মানে ক্লাস্টার স্যাম্পলিং। আর যদি আমি ডিভিশন থেকে আস্তে আস্তে নিচে নামতে নামতে গ্রাম পর্যন্ত যাই, তখন এটা মাল্টি স্টেজ স্যাম্পলিং হবে। এরকম ভাবে করছে আর কি। ভিলেজটা সিলেক্ট করতে হবে আলটিমেটলি, সেই ভিলেজটাকে সরাসরি সিলেক্ট যদি করি তখন ক্লাস্টার, এবং আমরা যদি আহ, উপর থেকে আস্তে আস্তে নিচে যাই তখন এটা হবে মাল্টি স্টেজ। ওকে, আমরা মোটামুটি ডিসকাস শেষ করছি। আমি নিজেও কিছু ব্যাপারে কনফিউজড। এখন আপনারা যদি কিছু শেয়ার করেন আমার সাথে। ভাইয়া, ক্রস সেকশনাল স্টাডি যেটা, ওইটা তো ভাইয়া রেট্রোস্পেক্টিভ বা হচ্ছে প্রসপেক্টিভ কোনটা, মানে এরকম কি লেখা যাবে যে ক্রস সেকশনাল না না না, প্রসপেক্টিভ স্টাডি? না তাহলে ওটা তো কমপ্লিটলি ভুল হয়ে যাবে। কারণ আমি তো ক্রস সেকশনাল মানেই তো বলতেছি যে এটা সিঙ্গেল টাইম। সিঙ্গেল পয়েন্ট। যদি কেউ এটা লিখে তাহলে এটা একেবারেই ভুল। জি ভাই। এখন ধরেন অনেক সময় আমরা কি করি, ক্রস সেকশনাল স্টাডিতে দেখা যায় অনেক সময় আমার গোল্ড স্ট্যান্ডার্ডের রিপোর্টটা লাগে, দেখা যাচ্ছে আমি পাইনি রিপোর্টটা এই মুহূর্তে, 6 দিন পরে পেলাম, কিন্তু ওইটাকে কোনো মানে ফলো আপ হিসেবে ধরা যাবে না। ওইটা তো আপনার কাজ হয়ে গেছে, আপনি জাস্ট রিপোর্টটা হয়তো পরে পাইছেন, কিন্তু আপনার কিন্তু যেটা কাজ সেটা প্রথম দিনই শেষ। সামহাও আপনি ওটা পান নাই, সেটা পরে পাইছেন, এতটুকুই। জি ভাইয়া, বুঝছি। ওকে, তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। নেক্সট আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। মোটামুটি 10 দিনের মতো আমার হয়তো লাগবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া।